কখনো কি এমন কোনো ইচ্ছের কথা ভাবা হয়েছে যেটা পূরণ হওয়া মাত্রই একটা ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়াতে পারে? আজ আমরা ঠিক এরকমই একটা গল্প নিয়ে কথা বলবো। লর্ড আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতা টিথোনাস। এটা এমন এক করুণ কাহিনী যেখানে একটা ইচ্ছে যা শুরুতে আশীর্বাদের মতো মনে হয়েছিল, সেটাই শেষে হয়ে দাঁড়ায় এক অন্তহীন যন্ত্রণা। চলুন এই বিষাদময় গল্পের একেবারে গভীরে যাওয়া যাক। কবিতাটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। আর কি শক্তিশালী একটা লাইন, তাই না? শুধু আমাকেই নির্মম অমরত্ব ধ্বংস করে ফেলছে। মানে টিথোনাস নিজেই বলছেন যে অমরত্ব তাকে জীবন দেয়নি, বরং একটা নিষ্ঠুর রাক্ষসের মতো তাকে প্রতিদিন একটু একটু করে খেয়ে ফেলছে। তার সমস্ত যন্ত্রণা, তার সব আক্ষেপ যেন এই একটা লাইনের মধ্যেই ধরা আছে। তো এই ট্র্যাজেডির শুরুটা কিভাবে হলো, এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে গ্রিক পুরাণের জগতে। গল্পের কেন্দ্রে আছেন দুজন। একজন হলেন থিতনাস, ট্রয়ের ১০০ দর্শন রাজপুত্র, কিন্তু তিনি একজন মরণশীল মানুষ। আর অন্যজন হলেন ইওস, ভোরের দেবী, যিনি থিথনেসের প্রেমে একদম পাগল ছিলেন। ইওসের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি তার প্রিয় মানুষকে হারানোর কথা ভাবতেই পারতেন না। তো তিনি কি করলেন? সোজা চলে গেলেন দেবতাদের রাজা জিউসের কাছে, আর তার কাছে চাইলেন এক অবিশ্বাস্য উপহার, তার ভালোবাসার মানুষ টিথোনাসের জন্য অমরত্ব। ভাবুন তো, টিথোনাসের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাই যেন সত্যি হতে যাচ্ছিল। কিন্তু ভালোবাসার সেই তীব্র আবেগে আর তাড়াহুড়োতে ইওস একটা মারাত্মক ভুল করে ফেললেন। তিনি জিউসের কাছে অমর জীবন তো চাইলেন, কিন্তু চিরজীবন চাইতে একদম ভুলে গেলেন। আর ওই একটাই ভুল, ওই একটা ছোট্ট ভুলই টিথোনাসের পাওয়া সেরা উপহারটাকে বানিয়ে দিল এক ভয়ঙ্কর অভিশাপ। চলুন এবার দেখি সেই একটা ভুলের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল। অমরত্ব পাওয়ার পরে টিথোনাসের জীবনটা ঠিক কেমন হয়ে গিয়েছিল, সেই কষ্টদায়ক বাস্তবতাই কিন্তু এই কবিতার একেবারে কেন্দ্রে রয়েছে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। একদিকে আছেন ভোরের দেবী ইওস, চিরনতুন, চিরযুবতী, অপরূপ সুন্দরী। আর ঠিক তার পাশে আছেন টিথোনাস, তিনিও অমর, কিন্তু বয়সের ভারে একেবারে জরাজীর্ণ, দিনে দিনে ক্ষয়ে যাচ্ছেন। টেনিসন ঠিক এটাই বলেছেন, অমর যৌবনের পাশে অমর বার্ধক্য। কি মর্মান্তিক একটা ছবি, তাই না? টিথোনাস এখন নিজেকে কি হিসেবে দেখেন জানেন? একজন শুভ্রকেশী ছায়া। প্রেমিকা ইওসের বাহু ডোরে থেকেও তিনি প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছেন, মিলিয়ে যাচ্ছেন। ভোরের সেই ঝলমলে প্রাসাদটা এখন তার কাছে একটা সোনালি খাঁচার মতো, যেখানে তিনি চিরকালের জন্য বন্দী। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই যন্ত্রণার কোনো শেষ নেই, কারণ নিয়মটা বড়ই নিষ্ঠুর। কবিতায় বলা হয়েছে, দেবতারা একবার কোনো উপহার দিয়ে দিলে সেটা আর ফিরে নিতে পারেন না। তার মানে স্বয়ং জিউসেরও আর কোনো ক্ষমতা নেই টিথোনাসকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার। সে আটকা পড়ে গেছে চিরদিনের জন্য। তো এটা তো গেল পুরাণের গল্প। এবার চলুন দেখি এই প্রাচীন কাহিনীটাকে কিভাবে ভিক্টোরিয়ান যুগের কবি লর্ড অ্যালফ্রেড টেনিসন একটা অসাধারণ কবিতায় বদলে দিলেন। এমন একটা কবিতা যা আজও আমাদের গভীরভাবে ভাবায়। লর্ড অ্যালফ্রেড টেনিসন ছিলেন তার সময়ের অন্যতম সেরা কবি, ইউকের পোয়েট লরিয়েট। গ্রিক পুরাণ, মানুষের সীমাবদ্ধতা, মৃত্যু, এই সব রহস্যময় বিষয়টাকে সবসময় খুব টানত। আর ঠিক সেই গভীর আগ্রহ থেকে জন্ম হয়েছিল টিথোনাসের মতো একটা মাস্টারপিসের। কবিতাটা লেখা হয়েছে একটা বিশেষ ধরনে, যাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এর মানে কি? মানে হলো পুরো কবিতাটা আসলে টিথোনাসের নিজের কথা, তার স্বগতোক্তি। আমরা যেন সরাসরি তার মুখ থেকেই তার সব দুঃখ, স্মৃতি আর তার শেষ ইচ্ছের কথাগুলো শুনছি। আর এটাই তার চরিত্রটাকে আমাদের কাছে একেবারেই জীবন্ত করে তোলে। টেনিসন কবিতাটা লিখেছেন ব্ল্যাঙ্ক ভার্সে, মানে অমিত্রাক্ষর ছন্দে। মানে লাইনগুলোর শেষে কোনো মিল নেই, যেমন জলের সাথে টল, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে একটা নির্দিষ্ট তাল বা ছন্দ আছে, যাকে আয়াম্ভিক পেন্টামিটার বলা হয়। এই ছন্দময় বিষণ্ণ সুরটাই কবিতার করুণ ভাবটাকে আরও বাড়িয়ে তোলে। তো এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, এর মধ্যে দিয়ে টিথোনাস শেষ পর্যন্ত কি উপলব্ধি করলেন? এই কবিতাটা আসলে আমাদের এই মরণশীল জীবন নিয়ে কি বলতে চায়? চলুন এবার সেই মূল মেসেজটা একটু খোঁজার চেষ্টা করি।
কবিতার এক জায়গায় টিথোনাস নিজেই নিজেকে প্রশ্ন করেন, কেন কোনো মানুষের সাধারণ মানবজাতি থেকে আলাদা হওয়ার ইচ্ছে জাগে? ভাবুন তো, এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু পুরো কবিতার দর্শনটা লুকিয়ে আছে। মানে, নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করার মধ্যে কোনো গৌরব নেই, বরং সেটাকে মেনে নেওয়ার মধ্যেই জীবনের আসল সৌন্দর্য। এই কবিতা থেকে বেশ কিছু গভীর ভাবনা উঠে আসে, যেমন মৃত্যু আসলে কোনো অভিশাপ নয়, বরং প্রকৃতির একটা খুব স্বাভাবিক আর দয়াময় নিয়ম। আবার টিথোনাসের অহংকার আর তার ছোট্ট একটা ভুলের কী সাংঘাতিক পরিণতি হতে পারে সেটাও আমরা দেখি। হারানো দিনের স্মৃতি যে কতটা কষ্টের হতে পারে, আর সবশেষে নিজের স্বাভাবিক সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা যে কতটা ধ্বংসাত্মক, কবিতাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কবিতায় দুটো খুব শক্তিশালী প্রতীক ব্যবহার করা হয়েছে, যা এর অর্থকে আরও গভীর করে তোলে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকটা হল পৃথিবী, বা আরও নির্দিষ্ট করে বললে কবর। ভাবুন, যে কবরকে সবাই ভয় পায়, সেটাই এখন টিথোনাসের কাছে হয়ে উঠেছে শান্তি ও মুক্তির প্রতীক। তিনি এই অনন্ত যন্ত্রণা থেকে মুক্তি চান, প্রকৃতির স্বাভাবিক নিয়মে আবার মাটিতে ফিরে যেতে চান। এটাই এখন তার একমাত্র চাওয়া, একমাত্র আকাঙ্ক্ষিত শেষ। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতীকটাকে স্বয়ং ইয়স, মানে ভোরের দেবী। ইয়স এখানে চির যৌবনের প্রতীক, স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক, আর সেই সঙ্গে সময়ের নিষ্ঠুর প্রবাহরও প্রতীক। প্রতিদিন সকালে তার সেই অপরিবর্তনীয় সৌন্দর্য টিথোনাসকে যেন আয়নার মতো দেখিয়ে দেয় যে তিনি কি হারিয়েছেন। ইয়সের সৌন্দর্যটাই তার কাছে সবচেয়ে বড় যন্ত্রণা। এবার আসা যাক কবিতার সেই শক্তিশালী শেষ অংশে, যেখানে টিথোনাস তার জীবনের শেষ এবং সবচেয়ে আকুল অনুরোধটা করছেন। টিথোনাস পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। তিনি দেখছেন মৃতদের ঘাসে ঢাকা সুখী কবর, আর ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারছেন যারা শান্তিতে মরে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতে পেরেছে, তারা আসলে তার চেয়ে অনেক অনেক বেশি ভাগ্যবান। আর এই গভীর উপলব্ধি থেকে বেরিয়ে আসে তার শেষ আকুতি, তার শেষ প্রার্থনা। তিনি ইয়সের কাছে মিনতি করে বলেন, আমাকে মুক্তি দাও এবং আমাকে মাটিতে ফিরিয়ে দাও। যে অমরত্ব একদিন তার কাছে সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আজ সেটাই তার কাঁধে সবচেয়ে ভারী বোঝা, যা থেকে তিনি এখন শুধু মুক্তি চান। তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি মৃত্যুই আমাদের এই সীমিত জীবনকে অর্থবহ করে তোলে, একে সুন্দর করে তোলে, তাহলে এমন একটা জীবনের মূল্য কি যার কোনোদিন শেষ নেই? টেনিসন এই গভীর প্রশ্নটাই আমাদের সবার ভাবনার জন্য রেখে গেছেন।